10 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আগের দিন আমরা বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম এবং বিচার ব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইকোর্ট। এবং আমরা জানি যে হাইকোর্ট অঙ্গরাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং বিভিন্ন সময়তে দেখা যায় যে হাইকোর্টের যে বিচার ব্যবস্থা তা কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে অনুরূপ। বিভিন্ন ক্ষেত্রে তারও সুপ্রিম কোর্টের মতো মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা এবং আদেশ, নির্দেশ বা রিপো জারি করার ক্ষমতা সবই আছে। এবং হাইকোর্ট যেহেতু অঙ্গরাজ্যের ক্ষেত্রে সব থেকে উচ্চ আদালত, অঙ্গরাজ্যের যাবতীয় বিষয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের কাজ করে হাইকোর্ট। এবং সারা ভারতবর্ষের জন্য আমাদের একটি সুপ্রিম কোর্ট আছে আমরা জানি। অঙ্গরাজ্যের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা নেই। সেখানে কিন্তু হাইকোর্ট হচ্ছে শেষ কথা। কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে আমরা জানি। এবং আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেই জন্যই ভারতবর্ষকে বলা হয় না, কারণ ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে 29টি অঙ্গরাজ্যের ক্ষেত্রে সবকটাই কিন্তু সুপ্রিম কোর্ট নেই। একটি মাত্র সুপ্রিম কোর্ট আছে, সেটা পুরোপুরিভাবে সেন্ট্রাল দিল্লিতে অবস্থিত। এবং 29টি অঙ্গরাজ্যের ক্ষেত্রে মাত্র 25টির ক্ষেত্রে আমরা হাইকোর্ট দেখতে পাই। অনেকগুলো ক্ষেত্রে বিভিন্ন রকম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে একত্র করে একটাই মাত্র হাইকোর্টের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যেরকম আমরা এমনিতে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবরকে নিয়ে আন্দামান নিকোবরের এরিয়া এবং যে পশ্চিমবঙ্গের যে অঙ্গরাজ্যের এরিয়া সেটা নিয়ে কিন্তু যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট। এইভাবে বিভিন্ন জায়গাতে যেরকম হচ্ছে জম্মু কাশ্মীরের জন্য শ্রীনগর হাইকোর্ট। এবং আরো যত সময় যাবে আমরা হয়তো দেখব যে এই যে লে এবং লাদাখ, যেগুলোকে এখন কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়েছে জম্মু কাশ্মীরকেও, সেগুলো যখন আগামী দিনে হয়তো সেগুলোর জন্য স্পেশাল কোনো হাইকোর্টের ব্যবস্থা বা সৃষ্টি হয়তো করা হতে পারে। হাইকোর্টের যে বিচারপতিরা থাকে তারা কিন্তু একদম যাবতীয়ভাবে বিভিন্ন রকম এমনিতে সময়ের মধ্য দিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে নির্বাচিত হয়। কিন্তু এই বিচার বিভাগে যাওয়ার আগে আমরা আগে ভারতের বিচার ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্য সেগুলো নিয়ে একটু আলোচনা আমরা করতে পারি। যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আমরা দেখব অন্যান্য দেশের মতো ভারতের বিচার ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য আছে এবং যে বৈশিষ্ট্যগুলো খুবই আধুনিক এবং বিভিন্নভাবে দেখতে গেলে সেগুলো আমাদের কাছে কিন্তু সুস্পষ্ট হয়ে ওঠে। ফার্স্ট বৈশিষ্ট্য হলো অন্য দেশে অন্ধ অনুকরণ নয়। আমাদের যে ভারতীয় বিচার ব্যবস্থা সেটা কিন্তু অন্যান্য দেশের বিচার ব্যবস্থাকে জাস্ট কপি পেস্ট করে সেই বিচার ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে তা নয়। এর একটা নিজস্বতা আছে। ভারতবর্ষের যে চিরাচরিত যে সংস্কৃতি, তার সঙ্গে যে জাত পাত, ধর্মভেদ ইত্যাদি সবকিছুর এফেক্ট কিন্তু আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে পড়েছে। বিচার ব্যবস্থার মধ্যে একটা ইউনিকনেস আমরা দেখতে পাই এবং সেই জন্যই বলা হয় যে সব বিচার ব্যবস্থা থেকে ভালো জিনিসগুলো কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার মধ্যে স্থান পেয়েছে। একদম অন্ধ অনুকরণ কিন্তু আমরা দেখতে পাই না। সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি তাহলে আমরা দেখব ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড। আমরা খুব ভালো করেই জানি, আমরা এক্ষুনি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ভারতবর্ষের বিচার ব্যবস্থা কিন্তু খণ্ডিত নয়। অর্থাৎ এখানে অঙ্গরাজ্যগুলোর জন্য আলাদা কোনো সুপ্রিম কোর্ট নেই। অঙ্গরাজ্যগুলো কিন্তু কেন্দ্রের মুখাপেক্ষী এবং শুধুমাত্র হাইকোর্টের কথা যদি আমি বলি সেটাই নয়, শুধুমাত্র শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সকল ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা অঙ্গরাজ্যকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবশ্যই কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এবং আমাদের যে বিচার ব্যবস্থা একটি মাত্র আমরা সুপ্রিম কোর্ট দেখতে পাই, সেই জন্য কিন্তু ভারতের যে বিচার ব্যবস্থা খণ্ডিত নয় এবং হচ্ছে সেখানে কিন্তু অখণ্ড আমরা বিচার ব্যবস্থা দেখতে পাই। সুপ্রিম কোর্ট সবার শীর্ষে থাকে এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যের জন্য আলাদা আলাদা হাইকোর্ট থাকে। থার্ড পয়েন্টে যদি আমরা দেখি, আইনের বৈধতা ও সাংবিধানিকতা বিচার, অর্থাৎ কোনো আইন কতটা বৈধ এবং সেটা সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে কিনা বা সংবিধান বিরোধী কিনা, সেই বিষয়টা আমাদের দেশে সব থেকে বেশি গুরুত্ব দেয় আমাদের বিচার বিভাগ। এবং সেখানে কিন্তু যেহেতু আমাদের লিখিত সংবিধান আছে, লিখিত সংবিধান মানেই সেখানে কিন্তু আংশিক দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ আমরা দেখতে পাই।
এবং সেই মিশ্রণটা দেখতে পাই বলেই কিন্তু আমরা বলতে পারি যে সেখানে কিন্তু সংবিধানকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে এবং সংবিধানের এখানে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। না শাসন বিভাগ, না বিচার বিভাগ, না এখানে হচ্ছে আইন বিভাগ, কারোরই কিন্তু প্রাধান্য নেই। সবার উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে সংবিধানকে। সংবিধানের উপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ভারতের এমনিতে জনগণ। সুতরাং সংবিধানের যেসব আইনগুলো সংবিধান যারা লিখেছিলেন সেই আইনগুলোকে ব্যাখ্যাকর্তা এবং অভিভাবকের ভূমিকায় আমাদের ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কিন্তু সাধারণত করে থাকে। সুতরাং আইনের যে বৈধতা, অর্থাৎ যদি কোনো কারণে পার্লামেন্ট কোনো আইন এমনিতে প্রণয়ন করে সেটা আদৌ তোমার বৈধ কিনা, সমাজের সঙ্গে খাপ খাচ্ছে কিনা, কিংবা সেটা সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে কিনা, সেই বিষয়টা দেখায় কিন্তু এদের অন্যতম একটা বৈশিষ্ট্য। নাম্বার 4-এ আমি আসি। তাহলে আমরা দেখব সারা দেশব্যাপী একই দেওয়ানি ও ফৌজদারি আইন। এটাও খুব একটা ইউনিক আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। যে আইনটা এখানে প্রয়োগ করা হয় সেটা সারা দেশে সব অঙ্গরাজ্য নির্বিশেষে প্রয়োগ করা হয়। এক একটা অঙ্গরাজ্যের জন্য পৃথক পৃথক আইন হয়, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এক একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে এক এক রকমের আইন কিন্তু দেখি এবং সেই সব আইনগুলো একটা ইউনিক এবং উদ্ভট টাইপের আইন। সেরকম কিন্তু কোনো আইন আমাদের এখানে ভারতীয় সংবিধানের মধ্যেও নেই, অঙ্গরাজ্যের জন্য আলাদা সংবিধানও নেই, তাই আলাদা আইনেরও কোনো ভূমিকা নেই। এবং অবশ্যই যদি কোনো কারণে কোনো অঙ্গরাজ্যের বিধানসভা এমন কোনো আইন প্রণয়ন করে যেটা সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে না, তখনই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেটিকে কিন্তু সংবিধান বিরোধী বলে বাতিল করে দিতে পারে। সুতরাং একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি যে আইন অভিন্নভাবে কিন্তু প্রয়োগ করা হয়, অর্থাৎ সকল জায়গাতেই যদি কেউ তোমার খুন করে তার ক্ষেত্রে ফাঁসি বা যাবজ্জীবনের যে কারাদণ্ড হয় বা যে শাস্তিগুলো হয় সেগুলো কিন্তু পুরো টোটাল কিন্তু ভারতবর্ষে সব জায়গায় সেম নিয়মই খাটে এবং সেখানে কিন্তু কোনো আলাদা কোনো রকম ভাবেই আমরা বিভিন্ন রকমের ডিফারেন্সিয়েট করতে দেখি না। তারপরে 5 নম্বরে আসি আমরা সংবিধানের ব্যাখ্যাকারক হিসেবে আদালতের ভূমিকা, যেটা আমি এক্ষুনি বললাম। সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, অর্থাৎ গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এবং সেই জন্যই দেখা যায় যে সংবিধানের কিন্তু ব্যাখ্যাকর্তা হিসেবে এখানে কিন্তু হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বিশাল ভূমিকা থাকে। সংবিধানই যাবতীয় ক্ষমতা কিন্তু আমাদের দিয়েছে, হাইকোর্টকে দিয়েছে, সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং শাসন ও বিচার বিভাগকে দিয়েছে। সুতরাং সংবিধানকে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাকে তার নিজের মতো করে চেঞ্জ করার চেষ্টা করে, যেটা 70-এর দশকে ইন্দিরা গান্ধীর সময় আমরা প্রচন্ড পরিমাণে দেখেছিলাম এবং তিনি এতটাই চেঞ্জ করেছিলেন সেই সময় সংবিধানকে নিজের মতো করে, যে জন্য কিনা 42তম সংবিধান সংশোধনকে একটা মিনি কনস্টিটিউশন বলা হয় বা ছোট সংবিধান বলা হয়, মানে এটাকে কিন্তু ব্যঙ্গ করেই বলা হতে পারে, কারণ এত চেঞ্জ নিয়ে এসেছিলেন যাতে কোনো রাজনৈতিক দল তার নিজের ক্ষমতার জোরে, তার নিজের অটোক্রেসি মানে জোরে এমনিতে যাতে কোনোভাবেই সংবিধানকে কোনো রকম ভাবে নিজের মতো করে চেঞ্জ করতে না পারে, সেই বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন রকম ভাবে সংবিধানের ব্যাখ্যাকারক হিসেবে আদালতের ভূমিকা, এবং সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। 6 নাম্বার হচ্ছে আইনগত ক্ষমতার প্রাধান্য। অবশ্যই হাইকোর্টের বা এমনিতে সুপ্রিম কোর্টের, যেহেতু এদেরকে আমরা বিচার বিভাগের মধ্যে ফেলি, এদের কিন্তু একটা আইনগত ক্ষমতা আছে এবং সেই আইনগত ক্ষমতা এতটাই বেশি ব্যাপক, সে যে কোনো ভাবে শাসন বিভাগ এবং আইন বিভাগকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করতে পারে, তারই কিন্তু বৈধতা আছে, লিগালিটি আছে, সেটার কথাই এখানে আমরা কিন্তু বলেছি। 7 নম্বর পয়েন্টে যদি আমরা আসি তাহলে আমরা দেখব বিচারপতি নিয়োগ ও স্থানান্তরের ক্ষেত্রে শাসন বিভাগের প্রাধান্য। অবশ্যই এখানে একটা বিষয় আমাদের বলতে হবে, কোন কোন বিচারপতিকে নিয়োগ হবে, কাদেরকে কোন জায়গা থেকে বদলি করা হবে, সেখানে কিন্তু আমরা শাসন বিভাগের প্রাধান্য দেখতে পাই। সুতরাং আমরা তোমার যতই বলি না কেন, পুরোপুরি আপাত দৃষ্টিতে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ কিন্তু দেখতে পাই এমনিতে বিচার বিভাগের ক্ষেত্রে। শাসন বিভাগ আইন বিভাগের কথা আমি ছেড়েই দিলাম, কারণ আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ দলই শাসন বিভাগের ক্ষমতায় আসে, কিন্তু বিচার বিভাগ কিন্তু আপাত দৃষ্টিতে যথেষ্ট পরিমাণে একদম নিজস্ব স্বশাসিত ক্ষমতা ভোগ করে। তা সত্ত্বেও আমরা দেখতে পাই তাদের কিন্তু বদলি বা তাদের নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগের একটা ভূমিকা থেকেও যায়, যদিও সেটার জন্য এটা কখনোই প্রমাণিত হয় না যে বিচার বিভাগের মধ্যে বিভিন্ন সময় নিরপেক্ষতা বজায় থাকে না, সেটা কিন্তু একবারও নয়। এরপরে যদি আমরা আসি 8 নম্বর পয়েন্টে, জরুরি অবস্থা এবং মৌলিক অধিকার। জরুরি অবস্থা এবং মৌলিক অধিকার নিয়ে একাধিক সময়তে সুপ্রিম কোর্ট,
বিভিন্ন রকমের ঐতিহাসিক কিন্তু রায় আমাদের সামনে রেখেছে। এবং সুপ্রিম কোর্ট যেসব রায়গুলো রেখেছে, যেমন 70-এর দশকে ইন্দিরা গান্ধীর সময় যে আমরা জরুরি অবস্থা দেখেছিলাম, সেই সময় একাধিক কিন্তু মৌলিক অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। এবং সেই সময়কে নকশালবাড়ি মুভমেন্ট যেই জন্য কিনা পশ্চিমবঙ্গ বিখ্যাত, সেই সময়তে অনেক সময়তে 18 বছরের যারা অল্প বয়সী ছেলে, তাদেরকে কিন্তু ঘর থেকে তুলে নিয়ে গিয়ে শুধু গলির মধ্যে ছেড়ে দিয়ে তাদেরকে সেই সময়তে পুলিশ থেকে তাদেরকে কিন্তু এনকাউন্টার করে মারা হতো। এবং এরকম একটা বিচ্ছিরি সময়ের মধ্য দিয়ে আমরা গেছি। জরুরি অবস্থার সময়তে কোনো রকম মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমাদের ভারতীয় সংবিধান গেছে এবং ভারতবর্ষের নাগরিক গেছে। সেই সময়টাকে কেন্দ্র করে তারপর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে শাসন বিভাগের ক্ষমতাকে খর্ব করে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে সংবিধানের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করেছে। এবং শুধু সংবিধানের প্রাধান্যকে নয়, সুপ্রিম কোর্ট নিজেই নিজের ক্ষমতাকে বৃদ্ধি কিন্তু করেছে। অর্থাৎ আইন বিভাগ যদি চেষ্টা করে কোনোভাবেই কিন্তু সংবিধান বিরোধী বা কোনোভাবে দেশ বিরোধী কোনো আইন কিন্তু প্রণয়ন করতে পারবে না। এবং শুধু প্রণয়ন করতে পারবে না তাই নয়, 1980-র দশকে কেশবানন্দ ভারতী মামলার মধ্য দিয়ে এটাও প্রমাণিত হয়েছে যে আমরা যদি দেখি যে ভারতের আইন বিভাগ কোনোভাবেই কিন্তু সংবিধানের যে মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ যে মৌলিক অধিকার, তারপরে হচ্ছে প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি বা সংবিধান সংশোধনগত যে ক্ষমতা, যেগুলো বেসিক, যেগুলোর ভিত্তিতে ভারতীয় সংবিধান টিকে আছে, এগুলোকেই আমরা ব্যাকবোন বলি, সেগুলো কিন্তু এত ইজিলি শুধুমাত্র আইন বিভাগের আইন প্রণয়নের ক্ষমতা আছে বলে সেগুলো কিন্তু চেঞ্জ করা যায় না। এইভাবেই আমরা দেখি যত দিন গেছে মৌলিক অধিকার রক্ষা এবং জরুরি অবস্থার সময় আদৌ কি প্রত্যেকটা মৌলিক অধিকারকে হরণ করা হবে নাকি কিছু দেওয়া হবে। যেরকম হচ্ছে স্বাধীনতার অধিকার বা এমনিতে বাক স্বাধীনতার অধিকার কিন্তু অনেক সময় জীবনের অধিকার জরুরি অবস্থার সময় কিন্তু কখনোই খর্ব করা যায় না বা তাকে রক্ষা করা যায় না। এরকম বেশ কিছু ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সময়তে দিয়েছে। আবার যেমন যদি আমরা 9 নম্বর পয়েন্টে চলে আসি, বিশেষ আদালত গঠন। আমাদের ভারতীয় সংবিধানে বা ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে বিভিন্ন সময়তে পরিবেশ আদালতের কথা আমরা বলতে পারি। কোনো ইউনিক কোনো কেসের ক্ষেত্রে বিশেষ আদালত কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে কিন্তু গঠন করতে পারে। ইভেন এরকমও অনেক সময়তে হয়েছে যে যদি কোনো অপূর্ব ব্যক্তি বিচার বিভাগের সামনে আসতে না পারে, বিচার ব্যবস্থা কিন্তু তার কিন্তু ঘরে গিয়ে সেখানে এমনিতে বিচারের রায় দিয়েছে। অনেক সময়তে বেশ কিছু হিনিয়াস কোনো যদি তোমার ক্রাইম হয়, যেগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে মারাত্মক রকমের কোনো অপরাধ যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ আদালত কিন্তু গঠন করতে পারে। আমরা যখন পস্কো আইনের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু বিশেষ আদালতের মাধ্যমে অনেক সময় রায় দেওয়া হয়। আবার সিবিআই এর ক্ষেত্রেও বিশেষ আদালত হয়। ফলে সবটাই কিন্তু একদম এই যে বিচার ব্যবস্থার আন্ডারে একটা পুরো কাঠামোর মধ্যে দিয়ে পড়ছে। আবার যদি আমরা দেখি যে ভারতীয় বিচার বিভাগের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 10 নম্বর পয়েন্টে, এটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ব্যয়বহুল সিস্টেম। খুব ইজিলি কিন্তু আমরা বিচার বিভাগে যদি আমাদেরকে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে হয়, যথেষ্ট পরিমাণে আমাদের কিন্তু টাকার জন্য থাকতে হবে। এবং অনেক সময় বড় বড় আমরা বিচারককে দেখি, বেশ কিছু তোমার বড় বড় কেসে তারা কিন্তু ঐতিহাসিক রায় দেয়। এবং পুরো বিষয়টার মধ্যে হাজার হাজার তোমার এমনিতে বিচারপতি, তাদের সিকিউরিটি, লক্ষ লক্ষ কাগজ, পুরো বিচার ব্যবস্থাটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ব্যয়বহুল সিস্টেম। এবং সেটা ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটি ইউনিক কিন্তু বৈশিষ্ট্য হিসেবে আমাদের সামনে এসেছে। আবার আবার আমরা যদি দেখি যে 11 নম্বর পয়েন্টে, ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘসূত্রতার দোষে দুষ্ট। এটাও কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য, যদিও এই বৈশিষ্ট্যটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যে কোনো বিষয় কিন্তু কোনো কিছুর একটা রায় দানের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কাজ করে, অর্থাৎ অনেকদিন সময় লেগে যায়। যেমন আমরা 2008 সালে 26/11 যে মুম্বাই হামলা হয়েছিল, তারপরে আমরা দেখলাম যে আজমল কাসাবকে ফাঁসি দিতে অনেক দিন, প্রায় 8-9 বছর সময় লেগে গেছে। এই যে একটা দীর্ঘসূত্রতা, এটাও কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার মূল একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। অনেক সময়তে খুব সাধারণ কেসেও অনেক সময় দেখা যায় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো হয়তো ব্যক্তি তার নিজের কোনো ক্ষমতা বা অর্থ বলে, তারা কিন্তু বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা সৃষ্টি অনেক সময় করছে। অনেক সময় আমরা সেলিব্রিটিদেরও তোমার দেখেছি, বড় বড় অপরাধ কিন্তু করেও তারা কিন্তু জেলের বাইরে বহাল তবিয়তে ঘুরে নিতে বেড়াচ্ছে।
আবার এরকমও অনেক সময় হয়েছে যে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ফলে আদৌ কে দোষী সেটাই হয়তো প্রমাণ করা যায়নি। আর যেহেতু বিচার বিভাগ পুরোপুরি প্রমাণের ওপর বিষয়টার মধ্যে কাজ করে, সুতরাং যদি প্রমাণ না থাকে তার কিন্তু রায়দান করতেও অনেক সময় দেরি হয়। বিভিন্ন রকম এরকম কিছু এক্সক্লুসিভ কেস আমরা দেখতে পাই যেখানে আমরা বিচার বিভাগ খুব সক্রিয়ভাবে ভূমিকাও কিন্তু পালন করেছে, যেরকম হচ্ছে প্রিয়দর্শীর নাট্টু, বা আমরা যদি বলি যে তোমার জেসিকা লাল তোমার মার্ডারের কেসে, সেখানে কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে মিডিয়া থেকে চাপের জন্য, মানুষের থেকে চাপের জন্য সেই সব কেসগুলো আবার কিন্তু তুলেছে। এরকম হাজার হাজার খুব ইউনিক কেসও আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু দীর্ঘসূত্রতা যেমন হয়েছে, সেগুলোকে নিয়ে কিন্তু মানুষের আগ্রহ তত বেশি তোমার বেড়েছে। আবার যদি আমরা বাবরি মসজিদ মামলার ক্ষেত্রেই বলি, 1992 সালের ঘটনা, যার কিন্তু সাম্প্রতিককালে 2019 সালে তার কিন্তু রায়দান হলো। সুতরাং সবকিছু মিলিয়ে যদি আমরা বলি, দীর্ঘসূত্রতা ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তারপর হচ্ছে 12 নাম্বার পয়েন্ট, বিচার বিভাগীয় সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এটা অন্যতম একটি বড় বৈশিষ্ট্য। জুডিশিয়াল অ্যাক্টিভিজম বেশ কিছু বছর ধরেই আমরা ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিরকম ভাবে দেখতে পাচ্ছি না, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিচার বিভাগ কিন্তু অতি সক্রিয় হয়ে, স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সময় কিন্তু মামলা করতে বলছে, বা কিছু ঐতিহাসিক কিন্তু রায় অনেক সময় দিচ্ছে। এগুলোকেই বিচার বিভাগীয় সক্রিয়তা বলে। এবং বিচার বিভাগীয় সক্রিয়তার লক্ষ লক্ষ উদাহরণ আছে, এবং প্রত্যেকটাই ইউনিক উদাহরণ, যেগুলো দিয়ে কিন্তু বিচার বিভাগ তার নিজের কিন্তু প্রাধান্যকে প্রতিষ্ঠিত করেছে। যেমন আমরা তোমার কেশবানন্দ ভারতী মামলার ক্ষেত্রে বলতে পারি, তার যে ঐতিহাসিক যে তোমার রায়, এবং তার সঙ্গে শাহবানু মামলা, সুবানু মামলা, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ সক্রিয়তা দিয়েছে। তারপর হচ্ছে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা, এর পরবর্তীকালে যে পরিবেশ আদালত সংক্রান্ত যেসব মামলাগুলো একাধিক সময়তে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও বিচার বিভাগীয় সক্রিয়তার আমরা উদাহরণ পাই। এবং সাম্প্রতিককালে 370 নম্বর ধারাকে তোমার বাতিল করে একাধিক সময়তে, বিভিন্ন সময়তে, যেমন হচ্ছে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বিচার বিভাগ যথেষ্ট রকম ঐতিহাসিক রায় দিয়েছে। অর্থাৎ বিচার বিভাগ তার যে তোমার কাঠামোর বাইরে গিয়ে যখন তার আরো বেশি কাজ করতে ইচ্ছুক হয়, তখনই সেটাকে আমরা বিচার বিভাগীয় সক্রিয়তা বলি। এরপরে আমরা আসছি 13 নম্বর পয়েন্টে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি। অনেক সময়তেই কিন্তু দেখা যায়, বিভিন্ন সময়তে আমরা ভ্রাম্যমাণ আদালত দেখতে পাই। সেটা হচ্ছে যে বিচার বিভাগ মানে আমরা জানি এক জায়গাতে স্থবির হয়ে থাকে কোন একটা সিস্টেম, এবং সেখানে একটা বিল্ডিং থাকবে, বিল্ডিং এর মধ্যে বিচার কার্য হবে। কিন্তু এখন এত বেশি ইউনিক হয়ে গেছে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা, সে কিন্তু অত্যন্ত রকম একটা কি বলবো, এমন কোন একটা গ্রামে যেখানে হয়তো কোনো হয়তো মানুষ, সে হয়তো বিচার বিভাগের কাছে আসতে যেতে পারছে না, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে আসতে পারছে না, সেখানেও আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তার কাছে গিয়ে উপস্থিত হচ্ছে। অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত, এটাও কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। নেক্সট আমরা পয়েন্টে আসছি, সেটা হচ্ছে হাইকোর্টের যে গঠন। হাইকোর্টের গঠনের মধ্যে প্রথমেই আমাদের বলতে হয়, বিচার ব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিম কোর্ট, এবং শীর্ষে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু অঙ্গরাজ্যগুলোতে গঠন না করে 214 নম্বর ধারা অনুসারে প্রত্যেকটি রাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা কিন্তু বলা হয়েছে। এবং সংবিধানে 231-এর 1 নম্বর ধারায় সপ্তম সংশোধন, অর্থাৎ 7 যে অ্যামেন্ডমেন্ট 1956 সালে হয়েছিল, সেটার মধ্য দিয়ে এটাই সামনে এসেছিল যে পার্লামেন্ট আইন করে 2 বা ততোধিক অঙ্গরাজ্যের জন্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটা হাইকোর্ট কিন্তু গঠন করতে পারে। যার উদাহরণ আমি সর্বপ্রথমেই দিয়েছি, আন্দামান নিকোবর এবং পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট আছে। সুতরাং এরকম ভাবার কিন্তু কোনো আমাদের কাছে কারণ নেই যে অঙ্গরাজ্য মানেই তার একটা করে হাইকোর্ট থাকবে। তার কিন্তু পরিধি অনেকটা বেশি হতে এমনিতে পারে। যেরকম হচ্ছে তোমার বর্তমানে 29টি অঙ্গরাজ্য আছে, কিন্তু 21খানা মাত্র হাইকোর্ট আছে। তার মানে কি, বাকি যেসব অঙ্গরাজ্যগুলোর ক্ষেত্রে অনেকগুলো অঙ্গরাজ্য কিন্তু একটা অন্যের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে মিলিতভাবে হাইকোর্টকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্টের গঠনের মধ্যে প্রথমেই আমাদের বলতে হবে 216 নম্বর ধারার কথা। 216 নম্বর ধারাতে কি আছে, সংবিধানে হাইকোর্টের বিচারপতির সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়। সংবিধানের 216 নম্বর ধারা অনুসারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব রাষ্ট্রপতির পরামর্শক্রমে একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতি নিয়ে কিন্তু হাইকোর্ট গঠিত হয়। এবং তবে সাম্প্রতিক সময়ে সহকারী বিচারপতির সংখ্যা এখন বৃদ্ধি পেয়ে
সাম্প্রতিক সময়তে 50 জন হয়েছে। তবে এই সংখ্যাটা কিন্তু কোন রকম স্পেসিফিক ভাবে সংবিধানে উল্লেখ নেই। সুতরাং এটা 50ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে, আবার কিন্তু 10ও হতে পারে। এবং সংবিধানে আবার যদি আমরা দেখি 224-এর 1 নম্বর ধারা অনুসারে যদি আমরা দেখি, প্রয়োজন অনুসারে রাষ্ট্রপতি অতিরিক্ত বা অন্য কোনো বিচারপতিদের অনুপস্থিতিতে 2 বছরের জন্য অস্থায়ী বা অতিরিক্ত বিচারপতি হাইকোর্টে নিয়োগ করতে পারে। অর্থাৎ হাইকোর্টের কোনো বিচারপতিকে এক্সটেনশন দিতে পারেন, কিংবা হয়তো দেখা যাচ্ছে কোনো অস্থায়ী বিচারপতিকে হয়তো সেখানকার হাইকোর্টের মূল বিচারপতি হিসেবে বা একটা প্রধান বিচারপতি হিসেবে কিন্তু নিয়োগ করা হবে। আমাদের যেরকম আমাদের যদি কলকাতা হাইকোর্টেই আমরা দেখি, অস্থায়ী বিচারপতি কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে অনেক সময়তে দেখতে আমরা পেয়েছি। এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে বিচারপতির দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি অনুরোধ করতে পারেন। অর্থাৎ অবসর হয়ে গেছে সেরকম কোনো ব্যক্তিকেও কিন্তু হাইকোর্টের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রপতি দিতে কিন্তু পারে। সুতরাং তাহলে আমরা কি দেখলাম, হাইকোর্টের ক্ষেত্রে একজন প্রধান বিচারপতি এবং অনধিক সাধারণত সব মিলিয়ে 50 জন মতো বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। তবে এই সংখ্যাটা নির্দিষ্ট নয়, সংখ্যাটা কম বেশি হতে নিতে পারে। আবার এরকম সময়তে যদি দেখা যায় প্রধান বিচারপতি অনুপস্থিত বা তিনি হয়তো অবসর নিয়ে নিয়েছেন, সেখানে কোনো অস্থায়ী প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। এবং শুধু নিয়োগ করতে পারেন তাই নয়, সেখানে কিন্তু তাকে আবার অবসর নেওয়া কোনো বিচারপতিকেও তাকেও কিন্তু যাবতীয় কাজকর্ম চালানোর জন্য অনুরোধ করতে পারেন। নেক্সট আমরা স্লাইডে আসি, বিচারপতিদের নিয়োগ পদ্ধতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতোই যদি আমরা দেখি, হাইকোর্টের এমনিতে কিন্তু বিচারপতিদের নিয়োগ পদ্ধতি আমরা দেখতে পাই। সেখানেও যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে বিভিন্ন সময়তে এমনিতে হাইকোর্টের যে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ সংবিধানে 217 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে থাকেন। অর্থাৎ 217 নম্বর ধারা অনুসারে কিন্তু বিচারপতিরা এমনিতে শুধুমাত্র প্রধান বিচারপতি নয়, অন্যান্য বিচারপতিরাও কিন্তু রাষ্ট্রপতির দ্বারা এমনিতে নিযুক্ত হন। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় অনেক সময়তে কিন্তু তিনি অঙ্গরাজ্যের যিনি গভর্নর থাকেন বা রাজ্যপাল থাকে, তার সঙ্গেও তিনি কিন্তু পরামর্শ করতে পারেন। এবং সাধারণভাবে বিচারপতিদের নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি ওই হাইকোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে এমনিতে পরামর্শ করে থাকেন। এবং শুধুমাত্র পরামর্শ করে থাকেন তাই নয়, সেই সব কিন্তু পরামর্শ অনেক সময় কিন্তু রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য হন। ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে হাইকোর্টের বিচারপতিদের 1/3 অন্য অঙ্গরাজ্য থেকে নিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ যদি হাইকোর্টে 30 জন বিচারপতি থাকে, তাহলে আমরা দেখবো অন্ততপক্ষে 10 জন অন্য কোনো অঙ্গরাজ্য থেকে বন্দী হয়ে হয়তো এসছেন। এটা কিন্তু অনেক সময় আমরা হাইকোর্টের ক্ষেত্রে দেখতে পাই। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের ক্ষেত্রেই নয়, অন্যান্য মাদ্রাজ বা দিল্লি হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়মগুলো আমরা দেখতে পাই। এরপরের পয়েন্টে আমি আসছি। এরপরের পয়েন্টে আমরা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো বিচারপতিদের যোগ্যতা। অর্থাৎ সাধারণভাবে দেখতে গেলে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা কিন্তু লাগে। যে কোনো ব্যক্তি কিন্তু সহজেই নিম্ন আদালত থেকে রাতারাতি সে কিন্তু উচ্চ আদালতে গিয়ে নিয়োগ হতে পারেন না। সেই সব যোগ্যতাগুলো কি কি? 1 নম্বর যোগ্যতা যদি আমরা আসি, তাহলে আমরা দেখব বিচারপতিকে ভারতীয় নাগরিক হতে হবে। অবশ্যই এটা সবকিছু ক্ষেত্রেই যে কোনো রকম সরকারি পদের হয়ে তুমি যদি ক্ষমতায় আসো, সব ক্ষেত্রেই এই তোমার যোগ্যতাটা কিন্তু মাস্ট। তাকে অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ তাকে কিন্তু নিতে হবে, সে যেন ভারতীয় নাগরিক। 2 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব কোন রাজ্যের হাইকোর্টে তার অন্তত 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সবকিছু ক্ষেত্রেই অভিজ্ঞতার দাম আছে। সেই জন্যই আমরা দেখতে পাই যে হাইকোর্টের ক্ষেত্রেও কিন্তু যে কোনো অন্য কোনো হাইকোর্টে তাকে অন্ততপক্ষে 10 বছর কাজ করেছে এরকম অভিজ্ঞতাটাকে রাখতে হবে। অর্থাৎ হাইকোর্টের যারা বিচারপতি হিসেবে নিয়োগ হন, অন্ততপক্ষে তাদের 10 বছরের যোগ্যতা
বা তাদের যেন কেরিয়ারটা 10 বছরের হয় বা বিভিন্ন হাইকোর্টে তারা যেন কাজ করে আসে এরকম ব্যক্তিকেই নিয়োগ করা। সি বা থার্ড পয়েন্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত যে কোনো আদালতে অন্তত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র অ্যাডভোকেট বা আইনজীবী হিসেবে 10 বছর কাজ করলেই হবে না, অভিজ্ঞতা থাকলেই হবে না, তাকে বিচারক হিসেবেও কিন্তু কাজ করতে হবে। সেই সময়টা কিন্তু খুব একটা কমও নয়, সেটা কিন্তু 10 বছর। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম, ভারতীয় নাগরিক, অ্যাডভোকেট হিসেবে 10 বছর অন্য কোনো হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা, এবং থার্ড হচ্ছে বিচারক হিসেবে অন্য কোনো যে কোনো আদালতে, সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নয়, সেটা কোনো রকম লোয়ার কোর্টও হতে পারে, সেখানেও তাকে 10 বছর কিন্তু বিচারক হিসেবে কাজ করতে হবে। এই উক্ত যোগ্যতাগুলি থাকলে তবেই কিন্তু তাকে আমরা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার জন্য যোগ্য বলে মানতে পারি ভারতীয় সংবিধান অনুযায়ী। নেক্সট আমি আবার স্লাইডে আসি। বিচারপতিদের কার্যকাল এবং পদচ্যুতি। আমরা তোমার জানি যে সরকারি পদে একটা নির্দিষ্ট সময়ের জন্য সবাই কার্যকাল সবাইকার থাকে, এবং হাইকোর্টের বিচারপতিদের 62 বছর বয়স পর্যন্ত কিন্তু শপথে থাকতে হয়, এবং কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো বিচারপতি পদত্যাগ করতে পারে বা অন্য কোনো হাইকোর্টে কিন্তু বদলি করে দেওয়া হতে পারে। এবং অসদাচরণ বা প্রমাণিত অক্ষমতার অভিযোগের ভিত্তিতে পার্লামেন্টের উভয় পক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা সেই মর্মে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। আমি সুপ্রিম কোর্ট পড়াতে গিয়ে একটি উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনকে এইভাবে কিন্তু ইমপিচ আমরা করতে দেখেছি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সৌমিত্র সেনকে সাম্প্রতিক মানে 2-3 বছর আগের সময়ের কথাই বলছি, সৌমিত্র সেনকে এইভাবে কিন্তু ইমপিচ করা হয়। অর্থাৎ যদি তার এগেইনস্টে কোনো রকম অসদাচরণ কিংবা যদি দেখা যায় যে সে অক্ষম কোনো কারণে কাজ করতে, তাকে কিন্তু অনেক সময়তে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে ইমপিচ করা হয়। ইমপিচ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পার্লামেন্টের মোট সদস্যের অধিকাংশ, পার্লামেন্টের উভয় পক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত এবং তোমার ভোটদানকারী সদস্যের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের মোট সদস্যের 2/3 দ্বারা কিন্তু সমর্থিত হতে হয়, এবং সেই সমর্থনের ভিত্তিতেই কিন্তু রাষ্ট্রপতি তার এমনিতে বিচারপতিকে পদচ্যুত করতে পারে। বিচারপতিদের বেতন এবং ভাতা। বিচারপতিদের বেতন এবং ভাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, হাইকোর্টের বিচারপতিরা কিন্তু সংবিধানের সেকেন্ড শিডিউল অনুযায়ী বেতন এবং ভাতা পান 221 নম্বর ধারা অনুসারে। হাইকোর্টের প্রধান বিচারপতি 2.5 লাখ টাকা ও অন্যান্য বিচারপতিরা 2,25,000 টাকা কিন্তু বেতন এবং ভাতা তারা কিন্তু পেয়ে থাকেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। বিচার সভা বাজেট অনুমোদন ছাড়া রাজ্যের সঞ্চিত তহবিল থেকে তাদের কিন্তু এই যে প্রাপ্ত অর্থটা দেওয়া হয়। অর্থাৎ সঞ্চিত তহবিল থেকে হাইকোর্টের যে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের কিন্তু তাদের কিন্তু যে বেতন কিন্তু দেওয়া হয়, বেতন এবং ভাতা। এবং এটা আমরা ভারতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের ক্ষেত্রেও আমরা দেখেছি, সঞ্চিত তহবিল থেকে তাদের বেতন এবং ভাতা কিন্তু দেওয়া হয়। এটার জন্য কিন্তু কারোর কোনো অনুমোদন লাগে না, কোন রকম বিধানসভা বা অন্যান্য কিছু। নেক্সট আমি স্লাইডে আসি। মূল এলাকা। সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টেরও কিন্তু মূল এলাকা আছে। মূল এলাকা কি? হাইকোর্টের মূল এলাকার মধ্যে যদি আমরা দেখি, মৌলিক অধিকার বলবতের মামলাগুলো সাধারণত এখানে মূল এলাকার মধ্যে আসে। অর্থাৎ এটাই হচ্ছে তার মেইন জুরিসডিকশন। রাজস্ব সংক্রান্ত বিরোধের বিচার হয় হাইকোর্টের মূল এলাকা। অর্থাৎ যদি কোনো রকম ভাবে কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটার থাকে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে হাইকোর্ট তার মূল এলাকার মধ্যে বিষয়গুলোকে ফেলে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে 42তম সংবিধান 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষেত্রে বিচারের যে ক্ষমতা হাইকোর্টের মূল এলাকা থেকে স্থানান্তরিত হয়,
কিন্তু সংবিধানের 44তম সংবিধান সংশোধন 1978 সালের সাহায্যে রাজস্ব সংক্রান্ত যেসব যে ক্ষমতার এমনিতে যে ক্ষমতা সেটা কিন্তু হাইকোর্টকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 76 সালে যে সময়টা ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছিলাম, সেই সময় কিন্তু হাইকোর্টের থেকে রাজস্ব সংক্রান্ত মামলাগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ সে কিন্তু আর মূল এলাকার মধ্যে এগুলোকে কোনোভাবেই কিন্তু বিচার করতে পারতো না, তার ক্ষমতাকে খর্ব করা হয়েছিল। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধন দিয়ে আমরা দেখেছি যে তাকে এই ক্ষমতা কিন্তু পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আবার দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি আমরা দেখি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই, যাকে 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 একসময় মাদ্রাজ বলা হতো, সেখানেও কিন্তু এই যে তোমার ক্ষমতা, দেওয়ানি তোমার মামলার ক্ষেত্রে যে ক্ষমতা, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই হাইকোর্টের ক্ষেত্রে মূল এলাকা হিসেবে স্বীকৃত। এছাড়া এই হাইকোর্টগুলি ফৌজদারি মামলার ক্ষেত্রেও আগে যে মূল এলাকা ছিল এখন সেটা নেই। অর্থাৎ ফৌজদারি মামলা এখন কিন্তু হাইকোর্টের মূল এলাকার মধ্যে বা মেইন জুরিসডিকশনের মধ্যে আসে না। এরপরে আমরা আসি 2 নম্বর পয়েন্টে, আপিল এলাকা। আপিল এলাকা মানে কি? অর্থাৎ যেখানে আমরা দেখি সাধারণভাবে দেখতে গেলে প্রত্যেক রাজ্যের হাইকোর্টগুলি হলো সেই রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলায় আপিল নিম্নতম আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু আপিল করা যায়। অর্থাৎ আপিল আদালত হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টও কাজ করে, হাইকোর্টও কিন্তু কাজ করে। হাইকোর্টের কোন রায়ের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের রায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল যেমন করা যায়, তেমনি আবার যদি হাইকোর্টের ক্ষেত্রে আমরা দেখি, হাইকোর্টেও কিন্তু অধস্তন কোনো আদালতের বা লোয়ার আদালত বা কোনো লোয়ার কোর্টের কোনো সাম্প্রতিক সময়কার রায়ের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময়তে আমরা সেখানে হাইকোর্টে কিন্তু আমরা আপিল করতে দেখেছি। এবং সেই তোমার বিষয়গুলো কি কি, সেখানে হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি উভয় প্রকার কিন্তু মামলায় এই আপিল এলাকার মধ্যে হাইকোর্টের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ দেওয়ানি মানে যেখানে হচ্ছে জমি সংক্রান্ত মামলা থাকে, এবং শুধু সেটাই নয়, তার সঙ্গে হচ্ছে বিভিন্ন সময়তে ফৌজদারি এমনিতে মামলা, সেগুলো কিন্তু হাইকোর্টে থাকে। যেরকম হচ্ছে যে আমরা দেখতে পাই যে নিম্ন আদালতের রায়ে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তিকে হয়তো ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেরকম টাইপের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সেই ফাঁসির আদেশের বিরুদ্ধে সেই ব্যক্তি কিন্তু হাইকোর্টে আপিল করতে পারে। এবং হাইকোর্টে যে আপিল করতে পারে তাই নয়, হাইকোর্টে আপিলের মধ্য দিয়ে সে কিন্তু তার সাজাকে কোনো মুকুব করতে পারে। আবার যদি দেখা যায় যে হাইকোর্টেও তাকে ফাঁসির আদেশ এমনিতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ যেতে পারে। হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ মানে একজন মাত্র বিচারপতি, ডিভিশন বেঞ্চ মানে সাধারণত 2জন বা 3জন বিচারপতি থাকে। এবং ডিভিশন বেঞ্চেও যদি দেখা যায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তখন কিন্তু সে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালতে সে কিন্তু আপিল এমনিতে করতে পারে। আবার যদি আমরা দেখি, হাইকোর্টের আরেকটি অন্যতম এমনিতে ক্ষমতা হচ্ছে লেখো জারি করার ক্ষমতা। আমি যে বিষয়টা প্রথমেই দিয়ে আজকে শুরু করেছিলাম, যে সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টেরও কিন্তু মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে অন্যতম আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। বিভিন্ন সময়তে তারা কিন্তু মৌলিক অধিকারকে রক্ষা করে আসে। এবং শুধু মৌলিক অধিকার রক্ষাই নয়, হাইকোর্টের উপরে 226 নম্বর ধারা অনুসারে যদি আমরা দেখি, সে কিন্তু লেখো জারি করার ক্ষমতা রাখে। অর্থাৎ যাকে ইংলিশে আমরা এমনিতে বলি রিট, সেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন সময়তে কিন্তু মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়। সেগুলো কি? যেমন হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, তার সঙ্গে হচ্ছে অধিকার পিচ্ছা, এছাড়া হচ্ছে ম্যান্ডামাস, সার্কুলারি, সবকটাই হচ্ছে আদালতের বিভিন্ন রকমের নির্দেশ, যে নির্দেশগুলো সাধারণত কোনো বিচারাধীন বন্দির ক্ষেত্রে দেওয়া হয়। কোনো সময়তে হয়তো কোনো কারণে কোনো আদালতকে বা অন্য কোনো প্রশাসনকে কোনো কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়, বা হয়তো কোনো বিচারাধীন আসামিকে সশরীরের সামনে হাজির করানোর জন্য সে কিন্তু আদেশ দিতে পারে। এগুলো হচ্ছে মৌলিক অধিকার রক্ষার জন্য কিছু সেফগার্ডস, যেগুলোর মধ্য দিয়ে কিন্তু মৌলিক অধিকারকে রক্ষা করা হয়। এবং যেগুলোর মধ্য দিয়ে যদি আমরা দেখি, বিভিন্ন সময়তে মৌলিক অধিকার রক্ষার মধ্য দিয়ে হাইকোর্ট কিন্তু অনেক সময়তে দেখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এবং সেই জন্যই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে বলা হয়
যে তোমার গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এখানে হচ্ছে তোমার মৌলিক অধিকারের ধারক এবং বাহক হচ্ছে এবং তোমার ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক হিসেবে অবশ্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভূমিকা থাকে। সংবিধানের শুধু ব্যাখ্যাকর্তা অভিভাবক নয়, সে কিন্তু মৌলিক অধিকারকেও কিন্তু ব্যাখ্যা করে এবং তাকে কিন্তু রক্ষার মধ্যে করে। যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার কোনো সংস্থার দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা হরণ করা হয়, সঙ্গে সঙ্গে সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য নানান রকমের নির্দেশ দিতে পারে। সেই যে ক্ষমতাটা হচ্ছে রিট জারি করার ক্ষমতা, যাকে আমরা লেখ জারি করার ক্ষমতা বলছি, সেটাই কিন্তু হচ্ছে হাইকোর্টের অন্যতম একটা ক্ষমতার মধ্যেই পড়ছে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আমরা অনুরূপ ক্ষমতা দেখতে পাই। নেক্সট এবার আমি স্লাইডে আসি। মামলা অধিগ্রহণের সংবিধানের 228 নম্বর ধারায় যদি আমরা দেখি, নিম্ন আদালতে চলা কোনো মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট উক্ত মামলাটি নিজের হাতে তুলে বিচার করতে পারে। আমরা খুব ভালো করেই জানি সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক হিসেবে হাইকোর্টের ভূমিকা। সংবিধান কিভাবে চলবে কি চলবে না সম্পূর্ণভাবে সেটা কিন্তু হাইকোর্ট এখানে সিদ্ধান্ত নেয়। সংবিধানকে বিভিন্ন সময়তে সরকারি দল বা কোনো ব্যক্তি, শাসক দল বিভিন্নভাবে নিজের মতো করে ইউজ করা বা চেঞ্জ করার চেষ্টা করে। সেরকম টাইপের মামলা অনেক সময় যদি নিম্ন আদালতে ওঠে, সেই মামলা কিন্তু পুরোপুরি হাইকোর্টকে হ্যান্ড ওভার করার নির্দেশ দিতে পারে হাইকোর্ট। এরকম টাইপের মামলা অধিগ্রহণের ক্ষমতা হাইকোর্টের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কিন্তু পড়ে। সুপ্রিম কোর্টেরও কিন্তু অনুরূপ কিন্তু ক্ষমতা আছে। 5 নম্বর যদি আমরা দেখি, তত্ত্বাবধানের এমনিতে ভূমিকা। রাজ্যের সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাইকোর্টের প্রশাসনিক বিচার বিষয়ক তত্ত্বাবধানের ক্ষমতা ন্যস্ত করা হয়েছে 227 নম্বর। অর্থাৎ সারা অঙ্গরাজ্যে যত নিম্ন কোর্ট থাকে বা যে সকল ট্রাইব্যুনাল থাকে, সামরিক ট্রাইব্যুনাল বা কোনো পরিবেশ সংক্রান্ত যেসব ট্রাইব্যুনাল থাকে, সেগুলোর কিন্তু এমনিতে তত্ত্বাবধান করে, অর্থাৎ এখানে গার্ডিয়ানশিপের ভূমিকা এমনিতে পালন করে হাইকোর্ট 227 নম্বর ধারা অনুসারে সংবিধান। অধস্তন আদালতগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব হাইকোর্টের উপরে ন্যস্ত করা হচ্ছে। অর্থাৎ অধস্তন আদালতগুলো যেরকম আমাদের তোমার ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক থাকে, রিজার্ভ ব্যাংকের আন্ডারে সব ব্যাংক থাকে, এখানেও কিন্তু অঙ্গরাজ্যের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের মতোই হাইকোর্টের ভূমিকা। সেই যেন মাথার উপরে অঙ্গরাজ্যে বসে আছে এবং তার আন্ডারেই সব ক্ষেত্রে কিন্তু সামরিক আদালত বা কোনো ট্রাইব্যুনাল বা অন্যান্য ক্ষেত্রে যে বিচারগুলো হয়, সকল ক্ষেত্রেই যদি আমরা দেখি 227 নম্বর ধারা অনুসারে সেগুলোকে তত্ত্বাবধান বা সুপারভাইজারের ক্ষমতা কিন্তু হাইকোর্টের উপরে ন্যস্ত করা হয়েছে। এবং অধস্তন আদালতগুলোর ক্ষেত্রেও সেগুলো কিভাবে পরিচালিত হবে বা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তার দায়িত্ব হাইকোর্টের উপরে থাকে। হাইকোর্ট শুধুমাত্র বিচার কাজ সম্পাদন করে তাই নয়, এইসব লোয়ার কোর্টের সম্পূর্ণ দায়িত্ব হাইকোর্টের উপর তোমার থাকে। আমাদের ভারতীয় ইতিহাসে যে বিচার ব্যবস্থার আমরা দীর্ঘসূত্রতা দেখতে পাই, তার ক্ষেত্রে কিন্তু এটাও একটা কারণ, তার উপরে অতিরিক্ত চাপ থাকে, যেই জন্য কিনা অনেক ক্ষেত্রে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতা রয়েছে। রাজ্যপাল জেলা জজের নিয়োগের ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে বদলি ইত্যাদি বিষয়তে দেখা যায় হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে থাকে। যেমন আমরা জানি কোন রকম জেলা আদালতের ক্ষেত্রে যে জজ থাকে তাকে কিন্তু এমনিতে রাজ্যপাল নিয়োগ করে। তাকে নিয়োগ করা হবে নাকি বদলি করা হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু রাজ্যপাল হাইকোর্টের সঙ্গে পরামর্শ করতে পারে। সুতরাং তাহলে আমরা কি দেখলাম, সুপারভাইজারির যে রোল সেটাও কিন্তু হাইকোর্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা মধ্যে রয়েছে। অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার ক্ষমতা। নেক্সট পয়েন্টে 6 নম্বরে আমরা আসি। হাইকোর্টের কোনো মামলার চূড়ান্ত বিচার সাপেক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ যথা ইনজাংশন ইত্যাদি কিন্তু জারি করতে পারে হাইকোর্ট। সংবিধানের 42তম সংশোধনের ফলে হাইকোর্টের এই ক্ষমতা আগের থেকে খানিকটা কমে এসেছে, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টকে এই ক্ষমতা পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন কোন নির্দেশ কিন্তু হাইকোর্ট জারি করতে পারে। যেরকম আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি, এই যে এখন তোমার অঙ্গরাজ্যের ক্ষেত্রে
বিভিন্ন ঐতিহাসিক এসব রায়গুলো দেওয়া হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারে। তারপরে সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশে যে জ্ঞানবাপী মসজিদকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ দেখেছি, হাইকোর্টেরও অন্তর্বর্তীকালীন আদেশ দেখেছি, অযোধ্যা মামলার সময়তেও আমরা এটা দেখেছি। আবার সাম্প্রতিক সময়তে যে কৃষ্ণ জন্মভূমি নিয়ে শাহী ঈদগাহ, যেটা নিয়ে অলরেডি বিতর্ক হচ্ছে, সেটাকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময়তে একাধিক কিন্তু আমরা রায় আমাদের সামনে আসবে অন্তর্বর্তীকালীন আদেশ, যেগুলোর ভূমিকা কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে থাকে এবং সেটাকে কিন্তু কখনোই অন্য কোনো কোর্ট সেটাকে বা অঙ্গরাজ্য সেটাকে ইগনোর করতে পারে না। নেক্সট এবার পয়েন্টে আমরা আসি। যদি আমরা দেখি 7 নম্বর পয়েন্টে বৈধতা বিচারের ক্ষমতা। হাইকোর্ট সংবিধান নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আইনের বৈধতা বিচার করে, যেটা আমি প্রথমেই আজকে এমনিতে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য পড়াতে গিয়ে বলেছিলাম। সে আইন কেন্দ্রীয় আইনসভা প্রণীত হতে পারে অথবা রাজ্য আইনসভা প্রণীত হতে পারে। সংবিধানের 42তম সংশোধনের ফলে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা হাইকোর্টের নিকট থেকে কেড়ে নেওয়া হলেও সংবিধানের 43 নম্বর সংশোধনের ধারা এই এই যে ক্ষমতা কিন্তু হাইকোর্টকে এমনিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো আইন বৈধ কিনা, আইনটা সংবিধান মেনে প্রয়োগ হয়েছে কিনা, সেটা দেখার ক্ষমতা কিন্তু হাইকোর্টের আছে। বিভিন্ন সময়তে জরুরি অবস্থার সময় হাইকোর্টের এই যে তোমার ক্ষমতাকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়, কিন্তু কিন্তু তোমার কেড়ে নেওয়ার চেষ্টা করলেও আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন সময়তে এই ক্ষমতা 43 নম্বর ধারায় সংশোধন অনুযায়ী তাকে এই ক্ষমতা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আইনের বৈধতা বিচারের ক্ষমতা হাইকোর্টের অবশ্যই আছে। আজকে যদি তোর পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বারা এমন কোনো আইন ওখান থেকে পাশ করানো হয় যেটা হয়তো সংবিধান হয়তো বিরোধী বা হয়তো এমনি খুব একটা বৈধ নয়, ইনভ্যালিড, সেই আইনের কিন্তু বিচারের ক্ষমতা অবশ্যই হাইকোর্টের আছে। এবং সেই জন্যই বলা হয় যে বৈধতা বিচারের ক্ষমতা হাইকোর্টকে কিন্তু একটা অন্যতম একটা বৈশিষ্ট্যকারী ক্ষমতার মধ্যে তার কিন্তু পড়ে। 8 নম্বর পয়েন্টে আসি, অন্যান্য ক্ষমতা। হাইকোর্ট অন্যান্য যেসব দায়িত্বগুলো বা ভূমিকা পালন করে থাকে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো হাইকোর্টগুলি অভিলেখ্য বা নথি, যাকে আমরা ইংলিশে কোর্ট অফ রেকর্ডস বলি, আদালত হিসেবে কাজ করে। অর্থাৎ হাইকোর্টে বিভিন্ন রকম ফাইলের নথি বা কোনো অধস্তন আদালতের ফাইলের নথি সব কিন্তু হাইকোর্টে রাখা থাকে। অর্থাৎ একটা রেকর্ড ইনস্টিটিউশন বা রেকর্ড বুক হিসেবেও হাইকোর্ট কিন্তু কাজ করে। শুধুমাত্র যে বিচার করে তাই নয়, ওখানে অনেক পুরনো নথি কিন্তু থাকে, বিভিন্ন ঐতিহাসিক নথিও সেখানে আমরা এমনিতে পেতে পারি। যারা হাইকোর্ট নিয়ে পড়াশোনা করছে বা রিসার্চ করছে তারা এইসব নথিগুলো তাদের কিন্তু নানা রকম কাজে। এছাড়া আদালত অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দানের ক্ষমতাও হাইকোর্ট প্রদান করা হয়েছে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তিকে হাইকোর্ট হয়তো উপস্থিত হতে এমনিতে বলেছে, কিংবা হয়তো রাজ্য সরকারকে কোনো নির্দেশ দিয়েছে কোন একটা সময়ের মধ্যে কোনো কাজ করা। অনেক সময় দেখা যায় সেই কাজটা সময়ের মধ্যে হলো না, তখন কিন্তু আদালত অবমাননার জন্য সেই যে ব্যক্তিকে বা ইনস্টিটিউশনের কোনো ব্যক্তিকে দেখে তাকে কিন্তু ভর্ৎসনা করার ক্ষমতা অবশ্যই হাইকোর্টের আছে। এবং শুধু ভর্ৎসনা নয়, তাকে কিন্তু শাস্তি দিতে পারে, যাকে তোমার কন্ডেম অফ দ্য কোর্ট বলা হয়। অর্থাৎ আদালতকে তুমি যদি কোনো কারণে অবজ্ঞায় নিতে করো, অবমাননা করো, সেটা কিন্তু সংবিধানের চোখে অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্স, তার শাস্তি অবশ্যই হাইকোর্ট দিতে পারে। নেক্সট পয়েন্ট কি, সঠিকভাবে বিচার কার্য পরিচালনার জন্য হাইকোর্ট নিজের হাতে প্রয়োজনীয় কিছু নিয়ম কানুন প্রণয়ন করে। অর্থাৎ হাইকোর্টের কাজকর্ম যাতে ঠিক মতো প্রয়োগ করা হয় বা ঠিক মতো যাতে চলতে পারে, হাইকোর্ট তার নিজের জন্য বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সে কিন্তু এমনিতে তৈরি করতে পারে, যেগুলো হাইকোর্টের জন্য এক্সক্লুসিভলি কিন্তু প্রয়োগ হবে। হাইকোর্টের যে তোমার চত্বরের মধ্যে বা হাইকোর্টের এরিয়ার মধ্যে, সেই কাজটাও কিন্তু অন্যান্য ক্ষমতার মধ্যে হাইকোর্টের পড়ে। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে আসি। তোমাদের সিলেবাসে অধস্তন আদালত বা লোয়ার কোর্ট নিয়েও খানিকটা আছে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি, অধস্তন আদালতগুলোর কিন্তু ভূমিকা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। কিরকম ভাবে গুরুত্বপূর্ণ?
ভারতের অখণ্ড যে বিচার ব্যবস্থায় সর্বনিম্ন আদালতগুলোকে আইনি পরিভাষায় অধস্তন আদালত আদালত বলে। অর্থাৎ যে আদালতগুলো হাইকোর্টের নিচে থাকে, লোয়ার কোর্ট বা তোমার জেলা আদালত বা যেসব দায়রা আদালত, সবই এইসব অধস্তন আদালতের মধ্যে পড়ে। সমগ্র ভারতের জন্য যেমন সুপ্রিম কোর্ট আছে, রাজ্যের জন্য যেমন হাইকোর্ট আছে, তেমনি জেলাগুলির বিচারের জন্য কিন্তু বিচারালয় আছে এবং তাকে অধস্তন আদালত বলা হয়। জেলা আদালতের শীর্ষে থাকেন ডিস্ট্রিক্ট জজ এবং মহানগরের ক্ষেত্রে থাকেন মহানগরীয় ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যে কোনো যদি ব্যক্তিকে এমনিতে তোমার জেলাতে কোনো অপরাধের জন্য গ্রেফতার করা হয়, তাকে কিন্তু হাইকোর্টের সামনে পেশ করা হয় না, তাকে কিন্তু জেলা আদালতে ডিস্ট্রিক্ট জজের সামনে পেশ করা হয়। জজের নির্দেশের ভিত্তিতেই তাকে কিন্তু বিভিন্ন সময় তাকে হয়তো তোমার জেলে বন্দি রাখা যায় 2-3 দিনের জন্য, কিংবা তাকে হয়তো মুক্তি দেওয়া যায়। তাকে কিন্তু অবশ্যই জজের সামনে পেশ করতে হবে। আবার যদি মহানাগরিক আমাদের যে মহানগর আছে সেই এলাকার জন্য মহানগরীয় ম্যাজিস্ট্রেট থাকেন। একই রকমের কাজ, যে কোনো ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করলে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়, তার নির্দেশের ভিত্তিতেই তাকে আটকে রাখা যায় বা ছেড়ে দেওয়া যায়। অধস্তন আদালতগুলো বিভিন্ন রকম, আমাদের দেশে অধস্তন আদালত আছে, সেগুলো এখানে আমি নামগুলো তোমাদের সামনে দিয়েছি। সেগুলোকে সাধারণভাবে হাইকোর্টের অধীনে অধস্তন আদালতগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জেলা আদালত এবং 2 হচ্ছে মহানগরীয় আদালত। এটা আমি এক্ষুনি তোমাদেরকে বলবো। জেলা আদালতগুলিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, দেওয়ানি আদালত এবং 2 নম্বর হচ্ছে ফৌজদারি আদালত, যাকে তোমার সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট বলা হয়। আবার তোমার দেওয়ানি আদালতগুলোকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। জেলা জজ বা বিচারকের আদালত, সাব জজ আদালত বা অবর বিচারকের আদালত, সি হচ্ছে মুন্সিফের আদালত, ডি হচ্ছে ন্যায় পঞ্চায়েত বা ক্ষুদ্র আদালত। ফৌজদারি আদালতকে আবার 2 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে দায়রা আদালত, যেটার কথা আমি একটু আগে বলেছি। অবর ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ যাকে আমরা ম্যাজিস্ট্রেট আদালত বলতে পারি। সি হচ্ছে পঞ্চায়েত আদালত। তাহলে আমরা দেখতে এমনিতে পাচ্ছি অধস্তন আদালতের আন্ডারে বা হাইকোর্টের আন্ডারে মানে কতগুলো সাব ডিভিশন আছে বিভিন্ন বিচার বিভাগের মধ্যে। এই এক একটা কিন্তু ধাপ পেরিয়ে পেরিয়ে হাইকোর্টে আসা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট হাইকোর্টের কিন্তু আমরা আপিলের ক্ষেত্রে করতে পারি। জেনারেলি সাধারণত যে কোনো রকম জেলার কোনো ঘটনা হলে সেটা জেলা আদালতে যায়, বা কোনো মহানগরীর কোনো ঘটনা হলে সেটা মহানগরীয় আদালতে যায়। সেখানে আবার ফৌজদারি এবং তার সঙ্গে দেওয়ানি এই 2 ভাগে ভাগ করা যায়। ফৌজদারি মানে হচ্ছে খুন সংক্রান্ত বা এসব যেসব বিবাদগুলোকে, দেওয়ানি মানে সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত যেসব বিবাদগুলো আছে সেগুলো। তার ভিত্তিতেও নানা রকমের ভাগ আমরা দেখতে পাই। নেক্সট আমি স্লাইডে আসি, বিচার বিভাগীয় সমীক্ষা। বিচার বিভাগীয় সমীক্ষা কিন্তু হাইকোর্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার মধ্যে পড়ে এবং বিচার বিভাগীয় সমীক্ষা বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কাজ। এই ক্ষমতা বলে বিচার বিভাগ সংবিধানের রক্ষাকর্তা এবং অভিভাবকের ভূমিকা কিন্তু পালন করে থাকে। সরকারের আইন বিভাগ প্রণীত কোনো আইন এবং শাসন বিভাগের কোনো নির্দেশ আদেশ সংবিধান বিরোধী কিনা তা কিন্তু বিচার বিভাগ সাধারণত পালন করে। উক্ত আইন বা নির্দেশ সংবিধান বিরোধী বলে সেটা কিন্তু বিচার বিভাগ দায়িত্ব বাতিল করে দিতে পারে। একেই কিন্তু বলা হয় বিচার বিভাগীয় সমীক্ষা, যাকে বলা হয় পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ নিজের কোনো রায়ের এগেইনস্টে সে কিন্তু রিভিউ এমনিতে করতে পারে। এবং শুধু যে তোমার করতে পারে তাই নয়, অনেক সময় দেখা যায় সরকারের কোনো আদেশ বা নির্দেশকে সমীক্ষা করে সেটাকে ভালো করে সুপারভাইজ করে দেখে শুনে তার মনে হলো যে না, আইনটি ঠিক নয় বা সংবিধান বিরোধী, সেটাকে কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে সে কিন্তু বাতিল করে দিতে পারে। এটাকেই বলে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। এই ক্ষমতার জেরে বিচার বিভাগ কেবলমাত্র আইন বা শাসন বিভাগের কোনো নির্দেশের সাংবিধানিক বৈধতা বিচার করে তাই নয়, সেই সঙ্গে আইনে যথাবিহিত পদ্ধতি অনুসৃত হয়েছে কিনা তাও সমীক্ষা করে থাকে। আইনে যথাবিহিত পদ্ধতির অনুসারে
বিচার করতে গিয়ে বিচার বিভাগ কেবলমাত্র আইনের পদ্ধতিগত দিকটি বিচার করে তাই নয়, আইনটি স্বাভাবিক ন্যায়নীতি বিরোধী কিনা বা যুক্তিসঙ্গত কিনা সেটাও বিচার করে থাকে। অর্থাৎ এখানে যে বিষয়টা আমার বলার আছে যে আমরা আমাদের দেশে সুপ্রিম কোর্টকে বলি অন্যতম শক্তিশালী সুপ্রিম কোর্ট, কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিশালী সুপ্রিম কোর্ট হলো অবশ্যই এখানে আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট। কি কেন আমরা মার্কিন সুপ্রিম কোর্টকে শক্তিশালী বলি? কারণ সে কিন্তু আইনের যে যথাবিহিত পদ্ধতি, যাকে ডিউ প্রসেস অফ ল বলে, সেটাও সে ব্যাখ্যা করে দেখতে পারে। ভারতের হাইকোর্টগুলোর ক্ষেত্রে এরকম কিন্তু কোনো এমনিতে ক্ষমতা নেই, কিন্তু সাম্প্রতিক সময় এত বেশি জুডিশিয়াল অ্যাক্টিভিজম আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু বিভিন্ন সময়তে আমরা দেখব যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের জন্য হাইকোর্টগুলোর যে বিচার বিভাগীয় সমীক্ষার যে ক্ষমতা, তার জন্য তার কিন্তু ক্ষমতা অনেক বেশি কিন্তু বেড়ে গেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনে। অর্থাৎ আইনটা ঠিক পদ্ধতিতে পাশ হয়ে এসছে কিনা সেটাও কিন্তু বিচার বিভাগ পর্যালোচনা করে দেখতে পারে। অর্থাৎ এখন আইনটা শুধুমাত্র সংবিধান বিরোধী কিনা সেই জন্যই যে বাতিল করে দেবে তাই নয়, তার সঙ্গে কিন্তু তারা এটাও অনেক সময় কিন্তু করতে নিতে পারে। বিভিন্ন সময় দেখা যায় যে সেখানে কিন্তু আইনটা ঠিক মতো পালন হয়েছে কিনা সেটাও তারা কিন্তু সমীক্ষা করে দেখতে পারে। অর্থাৎ আইনটা কোনোভাবে ধামাচাপা দিয়ে কোন রকম প্রসেস ফলো না করে যদি পাশ হয়ে আসে, সেই আইনটাকেও কিন্তু বাতিল বলে গণ্য করতে পারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমি যে বিষয়টা প্রথমেই বললাম, আমাদের ভারতীয় বিচার বিভাগের ক্ষেত্রে বিভিন্ন সময়তে কিন্তু বিচার বিভাগ তার নিজের ক্ষমতাকে নিজেই বৃদ্ধি কিন্তু করেছে। ডিউ প্রসেস অফ ল, যেটা এখন সাম্প্রতিক সময়তে আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে, সেটা শুধুমাত্র শাসন এবং আইন বিভাগের আইনকে বাতিল করে দিচ্ছে তাই নয়, তার সঙ্গে আইনের যথাবিহিত পদ্ধতি অনুসরণ করছে কিনা সেটাও কিন্তু দেখছে। অর্থাৎ ঠিক মতো পাশ হয়ে আসছে কিনা সেটাও দেখছে, সংবিধান বিরোধী কিনা সেটাও দেখছে, দুটো দিক দিয়েই দেখছে। কিন্তু ভারতীয় সংবিধান অনুসারে সে কিন্তু সংবিধান বিরোধী কিনা শুধু সেটুকুই দেখতে পারে। কিন্তু এখন এত বেশি বিচারকরা বা এমনিতে যে আমাদের বিচার ব্যবস্থা অ্যাক্টিভ হয়ে গেছে, আইনের বৈধতাও কিন্তু বিচার করছে জেনারেলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। বিচার বিচার বিভাগীয় সমীক্ষা হাইকোর্টের ক্ষমতা এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা অবশ্যই কিন্তু বৃদ্ধি করেছে। লাস্ট যে তোমার স্লাইডে আমরা এমনিতে তোমার চলে আসি, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং নিরপেক্ষতা। অবশ্যই স্বাধীনতা এবং যে নিরপেক্ষতা সেটা কিন্তু অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। সাধারণভাবে যদি আমরা দেখি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা একান্তভাবে কাম্য। পুরো দেশের মধ্যে শাসন বিভাগ কিন্তু দুর্নীতিগ্রস্ত হতে পারে, আইন বিভাগ কিন্তু সাধারণ মানুষের কথা না শুনতে পারে, কিন্তু এমন একটা জায়গা থাকা বা উচিত বা এমন একটা কিন্তু প্ল্যাটফর্ম থাকা উচিত যে যাকে কিন্তু আমরা কিন্তু নিরপেক্ষ হিসেবে ধরতে পারি বা যাকে আমরা ভরসা করতে পারি। সেই ভরসাটাই এত বছর ধরে আমাদের দিয়ে এসছে ভারতীয় হাইকোর্ট এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট। এবং সেই জন্যই বলা হয় স্বাধীনতা এবং নিরপেক্ষতা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাকে কিন্তু তোমার কেন্দ্র করে বিভিন্ন সময়তে কিন্তু এই যে স্বাধীনতা এবং নিরপেক্ষতা একান্তভাবে কাম্য। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ দ্য ট্রেডমার্ক অফ দ্য ডেমোক্রেটিক স্টেট। অবশ্যই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান যদি চিহ্ন আমাদের দেখতে হয়, তবে আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতা এবং নিরপেক্ষতা সবার আগে আমাদের দেখতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু এমনিতে সেই দেশের শাসন বিভাগ যতই ভালো হোক, আইন বিভাগ যতই সিস্টেমেটিক হোক, তাহলে কিন্তু তার কোনো ভূমিকা থাকে না। অধ্যাপক ল্যাস্কির ভাষায় স্বাধীনতার জন্য বিচার ব্যবস্থার স্বাতন্ত্র্য জরুরি এই অর্থে যে ক্ষমতা বিভাজনের মতবাদ এক পরম সত্যকে প্রতিষ্ঠিত করে। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি is essential to freedom in the sense that the doctrine of separation of power enshrines a paramount truth। অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয়, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কোনো ভূমিকাই থাকে না। আমরা ফরাসি বিপ্লবের ফসল হিসেবে দার্শনিক মন্তেস্কুর কথা আমরা জানি,
যার থেকে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি পেয়েছিলাম। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আলাদা হবেই, কিন্তু আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা ভারতের ক্ষেত্রে দেখি। কিন্তু বিচার বিভাগ কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মধ্য দিয়ে গিয়ে সে কিন্তু তার সুপ্রিমেসি বা এমনিতে প্রাধান্য সে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। ফলে যে কোনো দেশের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অন্যতম নিদর্শন হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা এবং নিরপেক্ষ। নিরপেক্ষ নির্ভীক বিচার ব্যবস্থার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। অধ্যাপক ল্যাস্কি বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার জন্য তিনটি নীতির কথা বলেছেন। সেই নীতিগুলো কি? প্রথম হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাধারণত রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিবেচনা সম্ভাবনা দূর করার জন্য উপযুক্ত নিয়োগ পদ্ধতি স্থির করা। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও একটা কলেজিয়াম থাকে যারা যথেষ্ট পরিমাণে নিরপেক্ষ, ভালো ভালো বিচারককে নিয়ে গঠিত, তারাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করেন। সুতরাং এখানে কিন্তু একদম উপযুক্ত একটা নিয়োগ পদ্ধতি বিচার বিভাগের ক্ষেত্রে অনুসৃত হয়, যেখানে সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে পারে না। এই যে নিরপেক্ষতা বজায় রাখাই, এটাই কিন্তু বলা হয় বিচার বিভাগের অধ্যাপক ড্যাস্কির মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য। সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব সদাচরণ সাপেক্ষে নিযুক্ত কর্মীদের কাজের স্থায়িত্ব এবং নিরাপত্তা বিধান করা। যারা কাজ করছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তাদের যদি কাজের স্থায়িত্ব না থাকে, তাহলে কিন্তু বিচার বিভাগের স্থিতিশীলতা বা নিরপেক্ষতা অনেক সময় কিন্তু নষ্ট হতে পারে। একজন বিচারপতিকে রাজনৈতিক স্বার্থে তাকে নিয়োগ করে তাকে যদি আবার রাজনৈতিক স্বার্থেই সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় থাকে না। যে জন্য কিনা বলা হয় কাজের স্থায়িত্ব অবশ্যই এবং তার সঙ্গে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজমাল কাসাবের যে এমনিতে বিচার হয়েছিল, সেখানেও কিন্তু বিচারকদের যারা কিন্তু সরকার পক্ষের আইনজীবী ছিল বা আজমাল কাসাবের পক্ষেও যারা ছিল, তাদের কিন্তু নিরাপত্তার এমনিতে ব্যবস্থা করা হয়েছিল। এটা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। থার্ড হচ্ছে সুনাম ও যোগ্যতার মানদণ্ডে পদোন্নতির উন্নতির ব্যবস্থা করা। এছাড়া উপযুক্ত বেতন, অবসরকালীন অর্থনৈতিক সুবিধা, নিরাপত্তা, সামাজিক মান মর্যাদা, ক্ষমতা বিভাজন নীতির প্রয়োগ, অবসরের পর আইনজ্ঞ হিসেবে প্র্যাকটিস করার উপর নিষেধাজ্ঞা নীতির বিচার বিভাগীয় নিরাপত্তার জন্য বহাল রাখা কিন্তু প্রয়োজন। অর্থাৎ তাদেরকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে এবং তাদেরকে অবসরকালীন ভাতা, বিভিন্ন সময়তে অবসরের পর সামাজিক মান মর্যাদা, তাদের যেটা স্পেশাল যেটা স্ট্যাটাস আছে, সেই বিষয়টা কিন্তু সবসময়তে গুরুত্ব দিয়ে কিন্তু দেখা হয়। শেষে আমরা পর্যালোচনায় আসি। পর্যালোচনার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো বিচার বিভাগের নিরপেক্ষতার পর্যালোচনা করার ক্ষেত্রে বিচারপতিদের মানসিকতা বিচার করা জরুরি। সমাজের সদস্য হিসেবে বিচারপতিগণ সমাজে বিদ্যমান কোনো না কোনো মূল্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে। সামাজিক অবস্থানের দ্বারা সামাজিক চেতনার মান নির্ধারিত হয়। সেই কারণে বিচারপতিদের সামাজিক অবস্থান, তাদের চেতনা, মানসিকতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ কোনো ব্যক্তি কিন্তু অ্যাপলিটিক্যাল ব্যক্তি হতে পারে না, মানে রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি বলে কেউ হয় না। বিচারক নন, কিন্তু সেরকম নয়। তাদের যে নিজস্ব যুক্তি, বিচারবোধ, চেতনা, পলিটিক্যাল যে দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, তার দ্বারা বিচার ব্যবস্থা কিন্তু এফেক্টেড হয় এবং সেটা খুব স্বাভাবিক। সারা পৃথিবীর সকল জায়গাতেই বিচার ব্যবস্থা এভাবে কিন্তু এফেক্টেড হয়। তাহলে এখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শেষ হলো এবং এবং সব থেকে এটা বড় বিষয় হচ্ছে হাইকোর্টের ক্ষমতা এবং তোমার কার্যাবলী, সেই নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। ছোট প্রশ্ন হিসেবে কিন্তু বিচার বিভাগীয় সমীক্ষা আসতে পারে। আবার কিন্তু জুডিশিয়াল অ্যাক্টিভিজমও কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে। সেইভাবেই কিন্তু জিনিসটা হয়। জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে কি এমনিতে বোঝো, সেই বিষয়টার উপরেও প্রশ্ন আসতে পারে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী মেন এখানে প্রশ্ন হিসেবে কিন্তু সামনে সাধারণভাবে আসে। এইভাবে আমরা দেখতে পেলাম হাইকোর্টের যে ক্ষমতা এবং কার্যাবলী বিচার বিভাগকে কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা ইউনিক একটা রূপ কিন্তু দিয়েছে, যে জন্য কিনা তারা যথেষ্ট পরিমাণে নিরপেক্ষভাবে তারা কিন্তু কাজ করতে নিতে পারে। সুতরাং এখানেই তাহলে আমি আজকে আমাদের যে ক্লাসটা আমরা এখানে শেষ আমরা করছি।
নেক্সট আমরা ক্লাসে অন্য আমার যে টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব।